তোমাদের এগুলো পড়ানো হয়েছিল না? বেল ওপেনার, মিক্সিং মেশিন। জি স্যার, এগুলো হয়েছে। থ্যাংক ইউ। আচ্ছা, মিক্সিং মেশিন হয়েছে। আচ্ছা, এরপরে কিছু এডিশনাল মেশিন যেগুলো আমরা নর্মালি ব্লো রুমে ব্যবহার করে থাকি, একটার নাম হলো ম্যাগনেটিক মেটাল এক্সট্রাক্টর। আমরা বলছিলাম যে ব্লো রুমের শুরুর দিকেই একটা মেশিন থাকে যে মেটাল পার্ট যেগুলো আছে আমাদের, এই ধরনের পার্টগুলো সেপারেট করার জন্য কিছু ম্যাগনেটিক মেটাল এক্সট্রাক্টর আছে, বিভিন্ন ধরনের আছে ম্যাগনেটিক এক্সট্রাক্টর, যেটা একদম সিম্পলি যেটা ইউজ করা হয় এই টাইপের একটা মেশিন আছে আমাদের, যেটা ম্যাগনেটিক এক্সট্রাক্টর। মার্জুলির দুই পাশে এরকম পার্মানেন্ট ম্যাগনেট থাকে, স্থায়ী ম্যাগনেট আর কি একেবারে। এটা এখনো পুরাতন কিছু মেশিনে দেখা যায় এই টাইপের, যদি কোনো মেটাল পার্ট থাকে তাহলে এই ম্যাগনেটের সাথে একটু অ্যাট্রাকশনের কারণে অ্যাটাচ হয়ে যায়, পরে এটা আমরা ম্যানুয়ালি ক্লিন করি। এই জন্য সিম্পল একটা মেশিন আছে যে মেটেরিয়াল এপাশে ইন হবে, জাস্ট এপাশে ধরো আউট হবে, এটা আউট। মাঝখান দিয়ে যাওয়ার সময় যদি কোনো মেটাল পার্ট থাকে তাহলে আমাদের ম্যাগনেটের অ্যাট্রাকশনের কারণে যে মেটাল পার্টগুলো এর মধ্যে আটকে যায়। তো এই ধরনের সিম্পল একটা মেশিন এখনো কিছু ফ্যাক্টরিতে আমরা দেখি আছে এই ধরনের, একটা নি ব্যান্ডের ফিড ডাক্ট হ্যাভিং পার্মানেন্ট ম্যাগনেট, দুইটা ইম্প্যাক্ট সারফেস থাকে, দুই পাশে দুইটা ম্যাগনেট বা ফেরাস কোনো পার্টিকেল আসলে রিটেন করে, পরে এটা আমরা বিভিন্ন সময়ে একটা ডিউরেশন পর এটা আমরা রিমুভ করি। এখন মডার্নে আবার ইলেকট্রিক্যাল সিস্টেমও আছে, যেটা এসপিএম আমরা পড়েছিলাম, ওই জায়গাও এটা অটোমেটিকভাবে হয় আর ম্যানুয়ালি করা লাগে না। তো এই ধরনের ম্যাগনেটিক মেটাল এক্সট্রাক্টর নামে একটা মেশিনও আমরা ব্লো রুমে ব্যবহার করি, যাতে মেটাল পার্টগুলা আমাদের মেটালের সাথে না যায়, এবং পরবর্তী যে মেশিনগুলো ক্লিনিং মেশিন আছে ওই ধরনের মেশিনে যদি মেটাল পার্ট যায় তাহলে আমরা বলছি যে ফায়ারিং হওয়ার পসিবিলিটি আছে। এই ধরনের সিম্পল একটা ম্যাগনেটিক মেটাল এক্সট্রাক্টর আমরা ব্যবহার করে থাকি। এই একটা এডিশনাল মেশিন আছে, একদম সিম্পল কিন্তু এটা, জাস্ট দুইটা সারফেস আছে, দুই পাশে একটু নি ব্যান্ডের বাঁকানো, মেটাল ইন হয় আউট হয়, যদি কোনো ফেরাস মেটেরিয়াল থাকে বা কোনো মেটাল পার্ট থাকে তাহলে এই ম্যাগনেটগুলা আমাদেরগুলা রিটেন হয়ে যায়, আটকে যায়। পরবর্তীতে আমরা বিভিন্ন সময়ে এটা আমরা ম্যানুয়ালি ক্লিন করি। এই টাইপের একটা মেশিন এখনো অনেক জায়গায় ইউজ হয়, বা অনেক মেশিনে এটা এডিশনাল পার্ট হিসেবে ইউজ হয়। একবার সিম্পল, এটা এমন কঠিন কিছু না। আর মডার্ন কিছু সিস্টেম আছে এখন যে অটোমেটিকভাবে হবে। আচ্ছা, আরেকটা মেশিন হলো আমরা বলছিলাম যে ডাস্ট। আচ্ছা স্যার, জি স্যার এই মেশিনে যেটা মানে এরকম ব্যান্ড থাকার পিছনে কি কোনো রিজন আছে, নাকি এটা স্ট্রেট থাকতে পারে? হ্যাঁ, ব্যান্ড থেকে রিজন আছে একটা। স্ট্রেট হইলে ধরো একটা পার্টটা, এক নম্বর হলো যে দেখো এটা যে পাসিং পার্টটা একটু বড় হইলো, আবার হলো সরাসরি গেলে অনেক সময় এরকম হইতে পারতো যে আমাদের এই যে মেটালের এই যে উপরে যে সারফেস, এই সারফেসের সাথে কন্ট্যাক্ট না হইতে পারতো। এখন যখন মেটালের ফ্লোটা একটু অ্যাঙ্গেল ডিরেকশন হয়, এই জায়গায় একটা ফোর্স একটা বাড়ি খাই দেওয়া যায়, এক্সাম্পল বললাম যে এই জায়গায় এই সারফেসের জায়গায় কন্ট্যাক্ট আসে থাকবে সরাসরি, যখন এয়ারের ফ্লোর কারণে এই আপার সারফেসে যে যখন এটা ধরো জাস্ট একটা কি বলবো আমরা এটাকে ক্লেশ হবে, তখন দেখা যাবে যে যদি কোনো মেটাল পার্ট থাকে তো অটোমেটিকভাবে এর মধ্যে আটকে যাবে। আর যদি একদম একদম এত প্যারাল থাকতো তাহলে এটার পসিবিলিটি কম ছিল আর কি। তো এটা দেখা গেছে যে ব্যান্ড যদি সারফেস দিয়ে আমরা, তো এটা একটু বেশি ইফেক্টিভ হয় মেটাল এক্সট্রাক্ট করার জন্য। আর যদি পাসিং পার্টটা আমরা একদম প্যারাল দিতাম তাহলে অতটুকু ইফেক্টিভ হইতো না, এই ইফেক্টিভনেসটা কম হইতো। আর কোনো কোশ্চেন? না স্যার। আচ্ছা, এগুলো জাস্ট সিম্পল, এগুলো শর্ট নোটে আসে পরীক্ষা, হ্যাঁ, যদি 2 নম্বর আসতে পারে শর্ট নোটে, জাস্ট এগুলো ডায়াগ্রাম দিয়ে দিবা আর এই কথাগুলো একটু লিখে দিতে হয়। এরপরে আরেকটা মেশিন আছে রিটা ডাস্ট এক্সট্রাক্টর। আমরা বলছি যে ডাস্ট পার্টিকেল যেগুলা, যেমন আমরা বলছি ডাস্ট অনেক ধরনের হয়, তোমরা জানো ট্রাশ একটা বলি আমরা, তারপর ডাস্ট বলি, মাইক্রো ডাস্ট বলি, ব্রেথেবল ডাস্ট বলি, সাইজ ওয়াইজ আসলে এটা 500 মাইক্রোমিটার উপরে হলে আমরা ট্রাশ বলি, এটা একটা রেঞ্জ আছে। তো এই ডাস্ট পার্টিকেলগুলো আমাদের স্পিনিংয়ের এক নম্বর হলো আমাদের যে মেশিনের পার্টসগুলো আছে, ডাস্ট যদি করোসিভ মানে ক্ষয় করে দেয়, আমাদের মেশিনের বিভিন্ন পার্টসের লাইফ টাইমটা কমে দেয়।
এই জন্য ডাস্টগুলো 1 নম্বর আমাদের রিমুভ করতে হয়। 2 নম্বর হলো এটা ইয়ার্নেবল থাকলে ইয়ার্নের ধরো আলটিমেটলি অনেক ধরনের কোয়ালিটি ডিটোরিয়েশন করে, মানে কোয়ালিটি ভ্যালুটা নামিয়ে ফেলায়। যেমন ধরো প্রচুর পরিমাণ ডাস্ট যদি থাকে দেখা গেছে যে এটা স্ট্রেংথে কিছু ফল করে। আবার ডাইং যখন হয় তখন এই ডাস্টগুলো তো ডাইং হয় না, দেখা যায় যে একবারে ধরো ঠিক আছে সারফেসে গেল কিন্তু ভিতরে থেকে যায়। অতিরিক্ত ডাস্ট হলে দেখা যায় মাঝে মাঝে কিছু মানে এটা অন্যরকম শেড দেখা যায়। এই ধরনের ডাস্ট পার্টিকেলগুলা আমরা চাই যে আলাদাভাবে ক্লিন করার জন্য। তো ডাস্ট যেহেতু একটা একেবারে ফাইবারের সারফেসে থাকে, এই জন্য নর্মালি এটাকে একেবারে ফাইবারের সারফেস নিয়ে আসার জন্য একটা হিউজ পরিমাণ এয়ার সাকশন করা লাগে। তো অনেক ধরনের সিস্টেম আছে। নর্মালি একটা সিম্পল একটা মেকানিজম যেটা কন্ডেন্সার আমরা যেটা বলি, একদম সিম্পল যেটা দেখানো হয়েছে ডিডাস্টিং মেশিন, ট্রান্সপোর্ট ডাক্ট, মানে বেসিক প্রিন্সিপাল যেটা দেখা হয়েছে যে একটা পারফোরেটেড ছিদ্রযুক্ত, দেখো উপরে পারফোরেট করা আর নিচেও পারফোরেট করা। আর 3 যেটা এটা একটা সাকশন পাইপের মতো সাকশন করে বাতাসের এয়ারে ফ্লো, এয়ারে সাকশন করে। যখন আমাদের মেটেরিয়ালটা এই পাইপের লাইন দিয়ে যায় ফাইবারটা ধরো ওপেন অবস্থায়, তখন এয়ারের সাকশনের কারণে একটা এয়ার ওয়াশের মতো হয়ে যায়। এই হোলগুলো যে ছোট ছোট হোলের সাইজটা কিন্তু অনেক ছোট থাকে আর কি, একেবারে সূক্ষ্ম। তো নর্মালি এই হোলের মাঝখান দিয়ে আমাদের এয়ারটা পাস করে যখন সাকশন হয়, তো এয়ারের সাথে সাথে কিছু ডাস্টগুলো চলে আসে। ফাইবার কিন্তু এর মাঝখানে আসতে পারে না। একদম সিম্পল, জাস্ট এয়ারের মাধ্যমে একটা এয়ার ওয়াশ বলতে পারি আমরা। এটার মাধ্যমে আমরা ফাইবারের ডিডাস্টিং করে থাকি, ডাস্টের পরিমাণটা কমে থাকে। সিম্পল একই রকম মেশিন ডাস্ট রিমুভ করার জন্য এটা একটা মেশিন আমরা ইউজ করে থাকি। এগুলো ইজিক্যাল লেখা আছে, সিম্পল লেখা আছে। চেম্বার ওয়াশ ইনক্লুডিং দ্য ডাক্টিং এন্ড কন্টেইন পাইপ হুইচ কভারড হ্যাজ এ পারফোরেশন, একই কথা এগুলো লেখা আছে। একটা এয়ার ওয়াশ লেখা আছে যেটা বাই এয়ার স্ট্রিমে ডাক্টিং গুড সেপারেশন অফ স্মলেস্ট ডাস্ট পার্টিকেল। তাহলে এই টাইপের একটা মেশিনও আমরা ব্লো রুমে ব্যবহার করি, একেবারে ব্লো রুমের শেষ দিকে। এছাড়াও আমাদের ব্লো রুম মেশিনে দেখবো যে একটা পার্টস থাকে কনডেন্সার নামে, এই টাইপের অনেকটা কনডেন্সিং করে, তখনও আমাদের ডাস্টের পরিমাণটা কিছু রিমুভ হয়। তাহলে এডিশনাল আমরা দুইটা মেশিন বললাম, একটা হলো মেটাল এক্সট্রাক্টর আর একটা হলো ডাস্ট এক্সট্রাক্টর। এই দুটা মেশিন শর্ট নোট অনেক সময় আসছে পরীক্ষায় এগুলো। আচ্ছা, এটা পড়ানোর আগে আরেকটা বিষয়টা আলোচনা করতে চাইছি। আচ্ছা, তাহলে সামারি একটু এই কোশ্চেনটা যদি আমার শিটে নাই, পরীক্ষাগত আমি মাঝে মাঝে দিই, যে ব্লো রুমটা আমরা যে এক্সিস্টিং যে মেশিনগুলো ইউজ করতেছি বা এখন মেশিনটা যে প্রসেস প্যারামিটারে চলতেছে, এইটা কি অবস্থায় আছে, আমি এই প্যারামিটারগুলো ঠিক আছে কিনা, বা ব্লো রুমের পারফরমেন্সগুলো আমরা কিভাবে ইভ্যালুয়েশন করি, অ্যানালাইসিস করি। এটার জন্য এর আগে আমরা তোমাদেরকে ক্লিনিং ইন্ডেক্স, ক্লিনিং এফিসিয়েন্সি এই টার্মগুলো পড়াইছিলাম, তার মনে আছে নি? ক্লিনিং এফিসিয়েন্সি, ক্লিনিং ইন্ডেক্স কি? আচ্ছা, মনে নাই? স্যার ক্লিনিং এফিসিয়েন্সি ছিল স্যার আমার টোটাল ওয়াস্টের কত পার্সেন্ট হচ্ছে আমি মানে অরিজিনাল যে আমার ওয়াস্টেজটা তৈরি হচ্ছে সেটা ছিল মেবি ক্লিনিং এফিসিয়েন্সি। জি। আর ক্লিনিং ইন্ডেক্সটা হচ্ছে আমি টোটালি কত পার্সেন্ট আমি ক্লিন করতে পারতেছি সেটা ছিল সম্ভবত ক্লিনিং ইন্ডেক্স। জি। আচ্ছা, আমরা এছাড়া একটু হোয়াইট বোর্ডে লিখে দেখাই, সমস্যা নেই। ধরো হোয়াইট বোর্ডে লিখবো না ওয়ার্ডে লিখবো, ওয়ার্ডে একটু সুবিধা হবে। নিউ ফাইল করি, দাঁড়াও। এছাড়া আমরা যে কাজগুলো করি, একটা অ্যানালাইসিস আমি দেখাইতেছি, দাঁড়াও। স্পিনিং মিলে আমরা একটা অ্যানালাইসিস করি, দেখা যাইতেছ না? নেক্সট জেনারেশন অ্যানালাইসিস, এটা একটু বুঝো। এটা পরীক্ষায় আমি মানে দেই। তাহলে আমাদের এটা হলো যে আমাদের ব্লো রুমের এক্সিস্টিং যে
সেটিং প্যারামিটার আছে, মানে বিভিন্ন রোলারের স্পিড বলো বা আদার্স যে সেটিংগুলা, আমার বর্তমান যে ম্যাটেরিয়াল আছে এটা যেন ঠিক আছে কিনা এটা আমরা অ্যানালাইসিস করি। এর মধ্যে ব্লু রুমে দুইটা কাজ খুবই ইম্পর্টেন্ট করা হয়। দেখো এটা কিন্তু আমি যে চাকরি করছি আর কি 8/5/2016 আর কি, যখন আমি ফিফিতে জব করি আর কি, ওই টাইমের নেওয়া রিপোর্টটা। এটার নাম হলো নেফস জেনারেশন অ্যানালাইসিস। আমরা বলি নেফস জেনারেশন অ্যানালাইসিস। দুই ধরনের নেফস হয়, একটা বলি আমরা নেফস, এটা নেফস পার গ্রাম, হ্যাঁ, আর একটা বলে সিড কোড নেফস, একটা বলি আমরা ফাইবার নেফস, আর একটা বলি সিড কোড নেফস। তোমরা তো এগুলো মনে পড়ছো নাকি এফআইটিতে? অত ডিটেলস এগুলো মেবি হয়নি স্যার। না, নেফস, হোয়াট ইজ নেফস পড়ানো হয় নাই, কিছু পড়ানো হয় নাই। মানে জেনারেল নেট সম্পর্কে আইডিয়া দিয়ে দেওয়া হয়েছে আর কি হালকা। আচ্ছা, কেউ বলতে পারবে নাকি? দেখি রিফাত আছে, রিফাত 33 আইডি, রিফাত নাই? কে আছে 38 আছে নি? রাহাত? স্যার ওই যে জি স্যার। ফেব্রিকের উপরে যে ছোট ছোট গুটি আকার হয়, মানে যেখানে ফাইবার ডেনসিটি বেশি, সেটাকে নেপস বলে স্যার। আচ্ছা, ফেব্রিকের উপরে যে গুটি গুটি হয় এটা কিন্তু ফেব্রিকের ভাষা নেফস বলে না, এটা একটা টার্ম আছে, কে বলতে পারবা? উলের ফেব্রিকে তোমরা যেটা বেশি করে বলবা, বা রোটোরিয়ান যেগুলো হয় মানে শর্ট ফাইবার বেশি থাকে, ওইটা কিন্তু নেফস না, ওইটা আরেকটা টার্ম আছে। শিবলি কি বলো, বলো দেখি, শিবলি বলতে পারবো নাকি? শিবলি বলতে চাইছিল কি জানি। ববলিন বলে। হ্যাঁ, পপলিন বলে। ববলিন বলতে পিল বলি আমরা, পিলিং বলি, হ্যাঁ ঠিক আছে, তোরা ববলিন মানে নিলাম। ওইটা কেন হয় বলো দেখি? এটা তো তোমাদের একটু জানা দরকার, হ্যাঁ, যদি তোমরা ফেব্রিক লোক, যে দেখবা যে আমাদের কিছু ফেব্রিক যখন আমরা কিনি কিছুদিন ইউজ করার পরে ফ্রিকশন হয়, যখন ফ্রিকশন আর কি, তোমার হাতাগুলা বিশেষ করে, বা তুমি যদি এটা ইউজ করে একটু স্লিপিং করো শো, তা দেখবা যে সারফেসের মধ্যে যে ববলিন যেটা বললা আমরা ইয়া বলি আর কি, পিল বলি, পিলিং হয়। এইটা হয়, এটা কেন হয় কেউ বলতে পারবো কিনা? স্যার স্ট্যাটিক ইলেকট্রিসিটির জন্য। স্টিক ইউনিভার্সিটি আরেকটা জিনিস, ওইটার মূল কারণ হইলো আমাদেরা যে ইয়ানটা প্রোডাকশন করছিলাম ওই ইয়ানের মধ্যে ইয়ানের শর্ট ফাইবার পার্সেন্টেজটা বেশি। আসলে এই শর্ট ফাইবারগুলা ইয়ানে যখন টুইস্ট দেওয়া হয়েছে ভালো করে বাইন্ডিং হয় না আর কি, ইয়ানের সার্ফেসের সাথে সে বাইন্ডিং হয়নি, যার কারণে অল্প ফ্রিকশনেই এটা আউটার ডিরেকশনে এসে পড়ে, সহজেই তোমার এই পিলগুলো ফরমেশন করে। বিশেষ করে রটোরিয়ান এটা খুব বেশি হয়, বা কিছু ফেন্সি টাইপের ইয়ানের মধ্যে যেগুলো টুইস্টের পরিমাণ কম থাকে এর মধ্যে এটা খুব বেশি হয়। ঠিক আছে, আর আমি নেপস যেটা বলছি একটা হলো ফাইবার নেপস, আর একটা হচ্ছে ইয়ার্নের নেপস। দুই রকমের কথা টার্ম আছে, হ্যাঁ। ইয়ার্ন নেপসের এক ধরনের ডেফিনেশন, যখন তোমরা ইয়ার্নের প্রপার্টিস পড়বা তখন বুঝার কথা, উস্টাড ইভেনেস যখন পড়বা এটা বুঝবা। এগুলো কিন্তু তোমাদের ভালো করে আইডিয়া রাখা থাকবে, বিশেষ করে ফেব্রিকের লোকজন। ফাইবার নেপস বলতেছি আমরা ফাইবারের ডেন্সিটি দেখবে যে মাঝে মাঝে খুব বেশি হয়ে যায়। আমরা যদি বাসা বাড়িতে কারো তুলেও থাকে দেখবা যে একটু হাতে নিয়ে ওপেন করলে, আমি ল্যাবে থাকলে দেখাইতাম তোমাদেরকে যদি ফিজিক্যালি থাকতাম, দেখা যাবে মাঝে মাঝে কিছু ফাইবার অনেক বেশি ডেন্সিটি, নর্মাল যে ডেন্সিটি ফাইবারের তার চেয়ে বেশি ডেন্সিটি হলো কিছু ফাইবার দেখা যাচ্ছে। এটা বিভিন্ন সাইজের হইতে পারে, এটার আরো নেপস বলি। আরো সহজ যদি তোমরা দেখতে চাও, এই যে আমরা বাসায় যে কটন প্লাস উল কিনে দেখো ডাক্তার দোকান থেকে, কটন প্লাস উল, আমি দেখলাম যে এটা অনেক নেপস আছে। তাহলে ফাইবার গুলা নিজেদের মধ্যে এন্টাঙ্গেলমেন্ট হইয়া একটা ডেন্সিটি অবস্থা থাকে, এটা আমরা বলি ফাইবার নেপস। এই নেপসগুলো থাকলে কিন্তু আমরা আগেই পড়ছি যে নেপসের কারণে আনইভেন শেড হয়, আমাদের ড্রাফটিং এর সমস্যা হয়, ইয়ানের স্ট্রেংথ ভালো হয় না, এই ধরনের কথা বলছি, প্যারালাইজেশন করতে পারি না, এই প্রবলেমগুলো হয়। আচ্ছা, এটা হলো ফাইবার নেপসের কথা, হ্যাঁ। এক কথা নেপস যদি থাকলে এটা আমাদের জন্য একটা ডিফেক্টই থাকে। আমরা হলো এখন আবার ডিফেক্টই না, আগে যেটা আমরা প্রবলেম মনে করতাম, মার্কেটে এখন নেপিয়ান পাওয়া যায় আর্টিফিশিয়ালি, আমরা ম্যানুয়ালি নেপস বানিয়ে তারপরে একটা ইয়ানি বানাই, নাম হলো নেপিয়ান। দেখবো নেপিয়ানের অনেক টি শার্ট পলো শার্ট পাওয়া যায়, এমন এখন দেখলাম যে ভালো উভেনও ভালো ইউজ হতেছে এখন নেপিয়ান। তাহলে তোমাদের সাথে আলোচনা করা হয়েছিল আসলে। যাই হোক, এখন আমার স্পিনিং এর কনসেপ্ট ওয়াইজ হলো যে নেপসটা হলো আমাদের জন্য একটা প্রবলেম। যদি নেপসের পরিমাণ এক্সেস লেভেলে থাকে তাহলে আমার ইয়ানের কোয়ালিটি, যেমন থিক থিন প্লেস নেপস, এগুলো আমরা বলি কিছু টার্মে, এই কোয়ালিটি যে ইমপারফেকশন,
ইমপারফেকশন পরিমাণ বেড়ে যায়, এবং এটা আমাদের কোয়ালিটি প্রবলেম হিসেবে আমরা আইডেন্টিফাই করি, মার্কেটে আমাদের কমপ্লেন আসে। এজন্য নেপস নর্মালি স্পিনিং যে সিস্টেম, মনে রেখে কথাটা কিন্তু, নেপস নর্মালি স্পিনিং সিস্টেমের মধ্যে জেনারেশন হয় শুধুমাত্র বিটিং হয়, এই বিটিং এর কারণে আমাদের রোলিং হয়। রোলিং মানে ডাকলাইনের মাঝখান দিয়ে যখন এয়ার সাকশন হয়, রোলিং হয়ে নেপস এক নম্বরে হইলো, যদি আরো 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 শুরু করি, কটন বলে যখন থাকে স্যার আপনার কথা আসতেছে স্যার। প্যারালাল থাকে, তোমরা দেখতে পারো। হ্যাঁ, কখন কটন গেলে দেখবা যে কটন স্যার এতক্ষণ বা কটন যেটা, স্যার আপনার কথা কিছু শুনতে পারিনি স্যার ভালোভাবে। শোনা যায় আমার কথা? হ্যালো, জি স্যার। জি স্যার। একটু সমস্যা হইতেছে নেটওয়ার্কে আর কি, কারেন্ট চলে গেছিল তো, আমি ক্যাম্পাসে আছি আর কি। দাঁড়াও, যেটা বলতেছিলাম, তোমরা শুনতে পাও না কোন কথা থেকে, মনে আছে কিছু? স্যার আচ্ছা, নেপস আমি এর কাহিনী যেটা পুরোটাই শুনতে আসলাম, পাবো। আমাদের কথা হইলো যে আমরা নেপস্টারে একটা প্রবলেম মনে করি আমাদের। দ্বারা তো এখন শোনা যায় কথা? স্যার এখনো হালকা বেজে বেজে আসতেছে। দাঁড়াও, তাইলে আমি অন্য নেটওয়ার্কে ঢুকতেছি, দেখি কি করা যায়। গ্রামীণীতি করতে বলতেছি, তারপর এই অবস্থা। একটা বাঙালি আছে, তারাও স্যার ওটা নেটওয়ার্ক তো আরো বাজে। আরো বাজে। আমি এখন গ্রামীণটা দিয়ে তোমার ইয়ে করতেছি, তোমার ভাবলো যে গ্রামীণীতি কথা বলতেছি। কি করা বলো, বাংলাদেশ তো কিছু করার নাই এখন। স্যার ঢাকায় তো রবি নেটওয়ার্ক অনেক ফাস্ট বেশি। তাই নাকি? রবিও আছে আমার, বুঝছো, কিন্তু রবিতে অত ফাস্ট পাইলাম না, তুমি যেরকম বলতেছো আর কি বাসায়। স্যার এখন চলতেছে ভালো। এই তোমার হলো, এই তোমাদের ক্লাস নেওয়ার জন্য বাসায় আমি ওয়াইফাই নিয়ে নেই ইচ্ছে করি। এই রবিও কিনছি, গ্রামীণও কিনছি, বাঙালি আলাদা কিনছি, শুধু তোমাদের ক্লাসের জন্য আলাদা সিম, আর আমি কন্ট্যাক্টের জন্য আলাদা সিম ইউজ করি। বিভিন্ন সময় বিভিন্ন দিয়ে ট্রাই করলাম, গ্রামীণও করছি, তুমি যেটা বলা রবি বলছে, রবি দিয়ে করলাম, এমন তোমার বাঙালিতে 3টা সিমে আমার মোবাইলে মানে আছে। আচ্ছা, আমি একটু বলি ভাই, দেখো, হ্যাঁ, এটা একটু শুনতে পারো। আমারে না শুনলে বললো স্যার এই কথাটা বুঝি নাই, তাহলে আমি বুঝবো, তোমরা বুঝো নি। আমি কিন্তু এখন আমার পড়া ধরবো। তাহলে নেপস হলো এনটেঙ্গেলমেন্ট অফ ফাইবার। তোমরা এটা জানো, আমি এটা আবার বলতে চাইতেছি না, তোমরা এগুলো পড়ছো অলরেডি। নেপসটা নর্মালি কটন বল যখন থাকে, কটনের মধ্যে যখন বলে যখন ফাইবার থাকে, জিরো নেপস, কোনো নেপস থাকে না। যখন আমরা জিনিং করি তখন নেপসটা ক্রিয়েট হয়। এটাও অরিজিন ওয়াইজ
জানো রোলার জিনিং, স জিনিং, বিভিন্ন ধরনের জিনিং আছে, জিনিং ওয়াইজ ভেরি করে, অরিজিন ওয়াইজও ভেরি করে। বিভিন্ন দেশের প্রোটন ফাইবার বিভিন্ন রকম নেপসের পরিমাণ থাকে। তো অন এন এভারেজ যেগুলো মিডিয়াম কোয়ালিটি ইন্ডিয়ান, ওয়েস্ট আফ্রিকান, সিএস এর মধ্যে দেখা যাচ্ছে প্রত্যেক গ্রাম ফাইবারের মধ্যে, কথাটা হলো প্রত্যেক গ্রাম, 1 গ্রাম ফাইবারের মধ্যে নরমাল দেখা যাচ্ছে এই ধরো 237 অথবা 250 এই রেঞ্জের নেপসের পরিমাণ থাকে প্রত্যেক গ্রাম ফাইবারের মধ্যে। নরমালি 237 বা 250 এই টাইপের নেপসের সংখ্যাটা থাকে, আর কম বেশি হইতে পারে, জাস্ট অন এন এভারেজ। অরিজিন ওয়াইজ ভেরি করে, জিনিং টাইপ ওয়াইজ ভেরি করে। তাহলে আমাদের কথা হলো এই যে নেপসটা, এটা আমাদের জন্য একটা প্রবলেম। এটা আমরা ইয়ান পর্যন্ত চাইতেছি যাতে কমানো যায়, কিন্তু যেহেতু কম্প্রেসড অবস্থায় ভ্যালুগুলো থাকে আমাদের ওপেনিং করা লাগে, এই জন্য ব্লোরোমে যখন আমরা ওপেনিং করি তখন দেখা গেছে যে প্রত্যেকটা মেশিন যে বিটিং হয়, বিটিং হওয়ার কারণে ধীরে ধীরে নেপসের সংখ্যাটা বাড়ে। দেখো আমাদের জাস্ট একটা এক্সাম্পল হিসেবে বলি, প্রথম মেশিনে ছিল ব্লেন্ডোমেটে ছিল 237, হ্যাঁ দেখা যায় কথাটা। এরপরে আরেকটা মেশিনে 241, এসপিএম এ ছিল 282, সিএলপি মানে প্রি ক্লিনার ছিল 292। দেখো এটা ম্যাটেরিয়ালের ডিসটেন্সের কারণে CBT3 এসে 384 হয়েছে। ধরো ফাইনালি যে ম্যাট যেটা মানে আউটপুট অফ ব্লোরুম লাইন আমরা 403 এর মতো পাইতেছি। এরকম আরেকটা দেখলে অন্যরকম দেখা যাবে। তো যাই হোক, এরকম হলেও তাহলে ধীরে ধীরে নেপসের সংখ্যাটা আমাদের বাড়তেছে। দেখো ধীরে ধীরে নেপসের সংখ্যাটা আমাদের বাড়ে। তাহলে ব্লোরুমে সহজ কথা হলো নেপসের সংখ্যাটা মেশিন থেকে মেশিন ধীরে ধীরে বাড়তে থাকে। আমরা এটা একটা অ্যানালাইসিস করি যে ব্লোরুমে এই নেপসের পরিমাণটা কি পরিমাণ বাড়ে। এই জন্য প্রত্যেকটা মেশিনের আউটপুট থেকে আমরা স্যাম্পল নেই, এবং আমরা যে একটা মেশিন আছে AFIS, যেটা তোমরা FOIT-তে ডিটেলস করবা, অ্যাডভান্সড ফাইবার ইনফরমেশন সিস্টেম। এই মেশিনে অনেকগুলো টেস্ট করা যায়। এই টেস্টিং প্যারামিটারের মধ্যে একটা প্যারামিটার আছে নেপস পার গ্রাম, এই যে নেপস সাইজ, সিট কোড নেপস, এই টাইপের কিছু টার্ম আছে। এটাকে আমরা অ্যানালাইসিস করি যে ব্লোরুমে কি পরিমাণ নেপসের সংখ্যা হইল। কেন করতেছি? যে আমার প্রেজেন্ট যে র মেটেরিয়াল আছে, এই র মেটেরিয়ালের রেসপেক্টে আমার এই সেটিংটা ঠিক আছে কিনা, কোনো মেশিনে অ্যাবনর্মাল লেভেলের নেপসের সংখ্যা বাড়ছে কিনা, কোনো মেশিন এক্সেস হয়ে গেছে কিনা, যে এই মেশিন স্পিড এত বাড়াইছে আমি, যে রেঞ্জে থাকার কথা ব্লোরুমের মধ্যে নেপসের সংখ্যা তার চেয়েও বেশি হয়ে গেছে নেপসের সংখ্যা। এই জন্য এটা একটা ইম্পর্টেন্ট বিষয়, কারণ এটা কোয়ালিটির অনেক প্যারামিটার, ইয়ানের কোয়ালিটির অনেক প্যারামিটার এই নেপসের সংখ্যার উপর ডিপেন্ড করে। এই জন্য আমরা এটা ব্লোরুম লাইনে অ্যানালাইসিস করি। কিছু বোঝা গেল? একজন বলো দেখি, কে বলবা? আশরাফুল আসেনি? আশরাফুল 27 আইডি। আশরাফুল কি নাই? নোমান আসনি 37? একজনও নাই? আলফা আসো কি বলো দেখি। স্যার এইটা সম্পর্কে হ্যাঁ নেপস সম্পর্কে কি বললাম? যে নেপস স্যার বেশি যদি থাকে তাহলে স্যার ইয়ার্নের কোয়ালিটি প্রবলেম এটা ধরা হয়। আর নেপস হচ্ছিল স্যার মানে এন্টাঙ্গেলমেন্ট অফ ফাইবার, যেটা স্যার মূলত যে আমরা জিনিং এর সময় মূলত তৈরি হয়, আর এটা অরিজিন অনুযায়ী ভ্যারি করে। এটা আমরা মূলত করে থাকি হলো মেশিনের যে স্যার আপনি চারটা দেখাইতেছেন অরিজিন অনুযায়ী ভ্যারি করতেছে, আর মেশিনের এক এক সময় ফার্স্টে ছিল 237, পরে 241, মানে মেশিন অনুযায়ী আস্তে আস্তে নেপসের পরিমাণ ওটা যেতেছে, লাস্টে 403 হয়ে যেতেছে, নেপসের পরিমাণ বৃদ্ধি পাইতেছে। আমরা আসলে এটা এই চার্টটা আসলে করছি যে আমাদের মেশিনে মানে নেপসের পরিমাণ ওভার এক্সেস হয়ে গেছে কিনা এটা বোঝার জন্য। আমি যে এখন চারটা দেখেছি এটা হলো ব্লোরুমের বিভিন্ন মেশিনের রেসপেক্টে নেপসের পরিমাণ, ঠিক আছে? জি স্যার। আর বলছিলাম যে একদম যদি তুমি কটন বল ধরো, কটন বলের মধ্যে নরমাল নেপস থাকেই না। এই যে 237 যে হয়েছে একদম প্রথমে ফার্স্ট স্টেজে আমরা বললাম 237, এটা মূলত জিনিং এর কারণে হয়েছে। হ্যাঁ জি স্যার। আচ্ছা, এটা নিয়ে কিন্তু ভালো করে পড়াশোনা করতে হবে ফেব্রিকের লোকজন, বুঝছো নি? কারণ এটা তোমাদের ফেব্রিকের অনেক কোয়ালিটির উপর ইফেক্ট করে। এটা নেপসের পরিমাণটা বেশি হইলে আনইভেন ডাইং হয়, আনইভেন শেড হয়, ফেব্রিকের অ্যাপারেন্স একরকম দেখা যায় না, জিএসএম এ ভেরিয়েশন করতে পারে, একটা আনইভেন অ্যাপারেন্স আসতে পারে। এগুলো সব ভালো করে দেখতে হবে। আর পিলার নেপস কিন্তু আলাদা বিষয়। তাহলে এক অ্যানালাইসিস আমরা ব্লোরুমে করি যে আমাদের ব্লোরুমে এক্সিস্টিং যে সেটিং আছে এই সেটিং ওয়াইজ ঠিক আছে কিনা, ঠিক আছে? আর এসসিআর মানে হলো স্যার নেপসের পরিমাণ জি স্যার জিরো করা যায়? নেপসের পরিমাণ জিরো? নেপসের পরিমাণ কি একেবারে না,
জিরো করতে পারি না। যদি আরো একটু আগাই দেখো, আমরা যে কার্ডিং মেশিন ইউজ করি, এরপরে কার্ডিং মেশিনে করতে আমরা পারবো প্রায় চাইলে। কার্ডিং মেশিন, ব্লোরমের পর একটা মেশিন থাকে কার্ডিং মেশিন, আমি তো এরপর ওটা ধরবো, এরপরে আকবরে ধরবো 76 আইডি 2018 আসো কিনা আকবর। আচ্ছা, এরপরে আমি তো আকবরের সাথে কথা বলবো। আকবর ভালো করে শোনো, স্যার নেপসের পরিমাণে তো বাড়ে কেন আস্তে আস্তে? ওই যে বিটিং হইলে বাড়ে, পিটাপিটি দিলে চটথাপট দিলে কি আর করবো, একসাথে থাকতে পারে না, সব একসাথে জটলা হয়ে যায়, মানে এটা ন্যাচারাল বিষয়। মেশিন যখন আমরা বিটিং করি অটোমেটিক ভাবে বেড়ে যায়, এটা বিটিং বিটিং এর কারণে। রোলারগুলো যখন বিটিং, তো বুঝো নি টার্মটা বিটিং, বুঝো? বিটিং মানে হলো মাইর দেওয়া সহজ ভাষায়। আর তোমার হলো না আমাদের স্যার। কিছু ওপেনিং রোলার থাকে আমাদের এই যে ব্লোরুমে ক্লিনিং মেশিনগুলোতে, বিভিন্ন মেশিনের মধ্যে যেগুলো রোলার বলি আমরা, উপরে স্পাইক থাকে, দেখাইছিলাম আগের ক্লাসগুলোতে। এগুলো যখন হাই স্পিডে ঘুরে ফাইবারগুলো বিটিং হয়, ওপেনিং হয়, ঠিক ওই বিটিং এর সময় অ্যাট দ্য সেম টাইম আবার হলে তোমার নেপসও ক্রিয়েট হয়। ঠিক আছে, তাহলে ব্লোরুমে যখন বিটিং হয় তখনই আমাদের নেপসটা ক্রিয়েট হয়, এটা হলো মূল কথা। এটা কোনোভাবেই ব্লোরুমে একবার হবে না, এটা করা সম্ভব না, হবে আর কি। কিন্তু আমরা চাইতেছি একটা লিমিটের মধ্যে হোক, যেটা আমরা মিনিমাইজেশন করতে পারি। আচ্ছা দেখো, তুমি যে কথা বললা যে স্যার নেপসকে জিরো করা যায় কিনা, আমরা একটা অ্যানালাইসিস করছিলাম যে বিভিন্ন স্টেজে আসলে কতটুকু থাকে নেপসের পরিমাণ এবং ইয়ানে কতটুকু হয়। এবার আমি একটা প্রজেক্ট করাইতেছি এটার উপরে, যে বিভিন্ন স্টেজে এই ফাইবারগুলোর প্রপার্টিস কিরকম চেঞ্জ হয় এবং ইয়ানের এটা কি ইফেক্ট হয়, যে আমি এই র মেটেরিয়াল দিলে কোন কোয়ালিটির ইয়ান পাবো। এটা অনেক কাজ অলরেডি হয়েছে আমাদের, তারপরে পুরান সময় নেই, বছর সহজ একটা কাজ দিয়েছে ওদেরকে প্রজেক্টের। তো আমরা দেখছি অ্যানালাইসিস করে যে নর্মালি কার্ডিং মেশিন যখন কার্ডিং হয়, কার্ডিং মধ্যে ফাইবার ইন্ডিভিজুয়ালাইজেশন করা হয়। আর আমরা ব্লোরুমে করছিলাম টাফট, অনেকগুলো ফাইবার একসাথে থাকতো। কিন্তু কার্ডিং এ হইলো প্রত্যেকটা ফাইবারকে আমরা আলাদা করার চেষ্টা করি, মানে হইলো ডিসএনটেঙ্গলমেন্ট করতে চাইতেছি, নেপসকে আমরা ডিসএনটেঙ্গলমেন্ট করতে চাই, যেন কার্ডিং এ ম্যাক্সিমাম নেপসের পরিমাণটা আমরা একবারে অনেক রিডাকশন করে ফেলাই। যদি 400-এর উপরেও নেপস হয়, দেখা গেছে যে কার্ডিং এর পরে নেপসের সংখ্যা থাকে বিলো 100, 100-এর নিচে থাকে নেপস পার গ্রাম, মানে প্রত্যেক গ্রাম ফাইবারের মধ্যে কার্ডিং মেশিনের পরে যে স্লাইবার পাই, এই স্লাইবারে নর্মালি 100-এরও নিচে থাকে নেপসের পরিমাণ। আবার যদি আমরা কম প্রসেস বলি, কম্বিং করি, কম্বিং করলে আমাদের বিলো 30-এর নিচে নেমে যায়, নর্মালি এরকম থাকে। তো আলটিমেটলি আমরা এটা এতটুকু মধ্যে কমাইতে পারি, এর নিচে নর্মালি কমাই না। তাহলে দেখো নেপসের পরিমাণ শুধু কম ছিল, প্রথমত জিরো ছিল কটন বলের মধ্যে, জিনিং হওয়ার কারণে বাড়ছে। আমরা ব্লোরোমের মেশিন দেখলাম যে প্রথমে 237 ছিল, একদম ম্যাটে যায় 403 হয়ে গেছে, ধীরে ধীরে পরিমাণটা বাড়ছে। আর এটা যে আরো কমাইতে চাই, আমরা কার্ডিং করি, কার্ডিং করলে বিলো 30 হয়, 30-এর নিচে হয়, বিলো 100 হয় আর কি, 100-এর নিচে হয়। আর যদি কম্বিং করি ফার্দার, কম ডিয়ান প্রোটেকশন করি, তখন এটা 30-এর নিচে নামে, বিলো 30, আমরা 30-এর নিচে রাখা হয় মিডিয়াম গ্রেডের জন্য। আর যদি ভালো গ্রেডে কটন ফাইবার হয় তখন তো আরো কমে যাবে, ইউএসএ কটন, পিমা কটন হলে অন্যদিন কমে যাবে। তো নর্মাল যেগুলো অন অ্যান এভারেজ যে কোয়ালিটি ইয়ান আমরা মার্কেটে পাই, এরকম রেঞ্জের হয় কথা। স্যার কথা আটকায় গেল স্যার। এটা হচ্ছে স্যার, আলটিমেটলি জিরো পসিবল না, ইউজে ভিডিও প্রপার্টিজের মধ্যে কোনো ধরনের গেল। জি স্যার, আটকে আছে, স্যার শোনা কথা যায় না। কেটে কেটে আসতেছিল স্যার। আচ্ছা, এখন স্যার এখন ঠিক আছে একটু মোটামুটি। আজকে একটু ডিস্টার্বই করবা কি আর করে। এখন আমি তো ওই যে ভাবছিলাম বুটেক্স এসে বুটেক্সের ইন্টারনেট নিয়ে দেবো, ভালো করছি ওই ইন্টারনেটে কানেকশন নেই, এটা কারণ ছিল গেছে 5 মিনিট কারেন্ট ছিল না। আচ্ছা যাই হোক, তাইলে আমি যেটা বললাম যে এই আমাদের সামারি কথা, যে আমরা কার্ডিং করার পরও এটা 100-এর নিচে নামে, নেপস পার গ্রাম 100-এর নিচে নামে। আর কম্বিং যদি আমরা করি, কম প্রসেস, তাহলে এটা কম স্লাইবারের যে ফাইবারটা থাকে, ওই ফাইবারের মধ্যে, কম স্লাইবারের মধ্যে নর্মালি পার গ্রামের মধ্যে 30-এরও নিচে নেপস থাকে, নেপসের সংখ্যাটা থাকে। কিন্তু একেবারে জিরো করা একটু কঠিন। বোঝা গেল কথাগুলা? আকবর মনে আসেনি? বলো দেখি, আকবর আসেনি? 76 আসছে তো, কানেকশনে কথা বলতেছে না।
আচ্ছা আরেকজন বলো দেখি, কে বুঝলা আমার কথাগুলা, কে বলবা? স্যার শুরুতে কটন বল থাকে, সেখানে নেপসের পরিমাণ একদম 0 থাকে। পরে যখন ব্লো রুমে যায়, বললাম না, এর আগে আমরা জিনিং করি, আমরা আমাদের দেশে আনার আগে যাই হোক স্যার, জিনিং তো এখানে মনে আছে না? জি স্যার। হ্যাঁ জিনিং বলো। স্যার এখানে শুরুতে আপনার নেক্সট থাকে হচ্ছে 237 পার গ্রামে। পরে মেশিন ওয়াইজ এটা আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে। জি পরে বিটিং এর কারণে নেপসের পরিমাণগুলো বাড়তে থাকে। পরে শেষে যে এমএটি তে সেখানে নেপসের পরিমাণটা সবচেয়ে বেশি হয়। এমবিডি হলো ম্যাট, তারপরে হ্যাঁ এটা চুট ম্যাট বলি আমরা। জি স্যার। আচ্ছা তারপরে যে তারপরে কার্ডিং মেশিনে এগুলোকে পাঠানো হয়, কার্ডিং মেশিনে এখানে ফাইবারের এনটেঙ্গলমেন্ট গুলোকে আলাদা করে, মানে হচ্ছে প্রত্যেকটা ফাইবারকে আলাদা করার চেষ্টা করা হয়, জি যার জন্য এখানে হচ্ছে নেপসের পরিমাণটা লেস দ্যান 100 হয়। পরে এটাকে আবার কম্বিং করার পর এখানকার নেপসের পরিমাণটা 30 নিচে নিয়ে আসা হয়। জি গুড, এতটুকু বুঝছো? তাহলে বলো তো কোন ইয়ানে নেপসের পরিমাণ বেশি, কার্ডিয়ানে না কম্বিয়ানে? কার্ডিয়ান স্যার। কার্ডিয়ানে, ঠিক আছে দেখছো তো? হ্যাঁ স্যার, কার্ডিং। কার্ডিয়ানে এটা তো বুঝতে পারবা। তাহলে বলছি কোন স্লাইভের মধ্যে নেপসের পরিমাণ বেশি, কার্ডেড স্লাইভারে নেপসে বেশি না কমপ্লিট স্লাইভারে? একই কথা, সিম্পল। কার্ড স্যার, কার্ড স্যার। এই জন্য কখনো যদি দেখো যে দুইটা ইয়ান, একটা 40 কাউন্টের দুইটা ইয়ান তোমার ফ্যাক্টরিতে মিক্স আপ হয়ে গেছে, এক্সাম্পল হিসেবে বললাম, যে তুমি বুঝতে পারতেছো না এটা কার্ডিয়ান না কম্বিয়ান, তাহলে দেখো এটা একটা টেকনিক যে তুমি চাইলে এটা আলাদা করতে পারবে নেপসের পরিমাণ দিয়ে, পারবে না? জি কোশ্চেনটা স্যার। বুঝছো কিনা? কোশ্চেনটা বুঝছো যে কোনো কারণে পুরাতন কিছু কোন তোমার ওভেন ফ্যাক্টরিতে রয়ে গেছে, দরবার ভেঙে গেল, এখন তুমি লট নাম্বারে দেখতেছো না, কোনো আইডেন্টিফিকেশনে দেখতে পাচ্ছ, সব ধরে স্টিকার মুছে গেছে। এখন তুমি চাইতেছো যে কিভাবে আলাদা করবা যে এটা কার্ডিয়ান না কম্বিয়ান। তো অনেকগুলো সিস্টেম আছে, তখন যদি আমরা উস্টার টেস্ট করি, উস্টার ইউএনএস একটা মেশিন আছে, মানে ইয়ানের কোয়ালিটি প্যারামিটার, ওই জায়গায় ইয়ানের নেপসের পরিমাণ, ইয়ানের ইউ পার্সেন্ট, সিবি পার্সেন্ট, হেয়ারিনেস, এগুলো অনেকগুলো আছে। তো এগুলো দেখলে, এই ডাটাগুলো দেখলে তুমি বুঝতে পারবা। জাস্ট আরো অনেক প্যারামিটার আছে, ইউ পার্সেন্ট দেখলে বোঝা যায়, না আমি বললাম নেপসের পরিমাণ দিতে তুমি বুঝতে পারবা যে না এটা একটার মধ্যে নেপসের পরিমাণ বেশি থাকবে, আর একটা নেপসের পরিমাণটা একটা লিমিটেড থাকবে, কম থাকবে, কম্বিয়ানে। তাহলে তখন তুমি আলাদা করতে পারবা যেটা কার্ডিয়ান, এটা কম্বিয়ান। আচ্ছা একটা অ্যানালাইসিস আমরা ব্লোরোমে নর্মালি করি, আরেকটা অ্যানালাইসিস করি, দেখি দেখাতে পারি কিনা। স্যার এসসিএনটা কি যেন বলতেছিলেন? এসসিএন তো কি পড়ো না এগুলো রে ভাই? এসসিএন হলো সিড কোড নেপস, যে নেপসের মধ্যে সিডের পার্ট থাকে, কালো একটা অংশ থাকে। আমি তোমাদের কে পড়াই বলছো এই পার্টটা? হ্যাঁ ম্যাডাম পড়ায় নাকি? জি স্যার, নিশি ম্যাম আর হচ্ছে জালাল স্যার। নিশি ম্যাডাম তো যদি পড়ে থাকে, নিশি ম্যাডামরে আমি এই যে এফিস, এসবিআই আর হলো উস্টার ইউএনএস এর মূল যে ম্যানুয়াল বইটা, ম্যানুয়াল খুব ভালো করে লেখা আছে, এই তিনটা ম্যাডাম আমি দিয়েছিলাম, আমি এই সাবজেক্ট আগে পড়াইতাম এক সময়, তো ওই জায়গায় তোমরা এটা পাবা, ঠিক আছে? তাহলে তুমি এফিস, এএফআইএস, এফিস মেশিনটা, এসবিআই, এই দুটো হলো ফাইবার টেস্টিং এর জন্য, হ্যাঁ। এএফআইএস মানে অ্যাডভান্স ফাইবার ইনফরমেশন সিস্টেম, আর হলো হাই ভলিউম ইনস্ট্রুমেন্ট, তুমি জানো এই দুইটা। আর হলো উস্টার ইউএনএস, মানে ইউএনএস মেশিন মূলত কথা, আমরা উস্টারটা বেশি ইউজ করি, এটা কোম্পানি ইয়ানে টেস্টের জন্য। এই তিনটা মেশিনের ম্যানুয়াল গুলো তোমরা একটু দেখো, এবং এটা তোমাদের প্র্যাকটিক্যাল লাইফে, জব লাইফে, যে জায়গায় চাকরি করো, বাইং হাউসে করো, যে জায়গায় করো, আর উইভিং এ করো আর নিটিং এ করো, অনেক কাজে দিবে। এমন এটা ভালো বোঝা লাগবে আসলে, ইয়ান আর ফাইভ ফেব্রিক একটা সাথে কোরিলেটেড, এমন একটা আরেকজন বোঝা দরকার। এই জন্য আমরা ইয়ানের ছাত্র, আমরা নামগুলো একটু বলবেন স্যার প্লিজ? এএফআইএস মেশিন, ঠিক আছে, আর হলো এসডিআই, এই দুটো হলো ফাইবারের টেস্টিং এর জন্য আমরা ফ্যাক্টরিতে ব্যবহার করি। আমরা এটা তোমাদের বোঝা লাগবে, রিপোর্টটা মিনিমাম রিপোর্টটা বোঝা লাগবে। দেখো তোমরা কিন্তু মেশিন আলটিমেটলি দেখবা না যে এই যে দুইটা মেশিন, এসবিআই মেশিন আর এফএস মেশিন, যে রিপোর্টটা পাই আমরা, রিপোর্টে এরকম কিছু টার্ম লেখা থাকে, এসসিএন, নেপস, জাস্ট এক্সাম্পল ম্যাট তুমি বললা, এটা একটু ভালো করে পড়তে হবে। আর একটা হলো ইউএনএস মেশিন, যেটা আমরা বলি উস্টার ইউএনএস মেশিন। উস্টারটা কোম্পানির নাম, ইউএনএস হলো মেশিনের নাম আসলে। ওই মেশিন দ্বারা আমরা ইয়ান টেস্ট করি। এই তিনটা মেশিনের যে টেস্টিং প্যারামিটারগুলো, মানে যে তুমি যে রিপোর্টে যে প্যারামিটারগুলো দেখবা, যে ফাইবার টেস্ট করে এই রিপোর্টটা পাওয়া গেছে, ইয়ান টেস্ট করে এই রিপোর্টটা পাওয়া গেছে, এই ম্যানুয়ালগুলো ম্যাডামের কাছেও আছে, আমার কাছেও আছে, জালাল স্যারের কাছেও আছে, সব স্যারের কাছে আছে। তোমরা স্যার, আমার কথা বলা দরকার নাই, স্যারদেরকে বললে স্যারা দিয়ে দিবে, আমাদের কাছে নিতে পারো।
আমি একটু নিজে নিজে পড়বা এবং ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে যে না এই বিষয়টা এরকম, এটার কারণে আমার ফেব্রিকে এই প্রবলেম হয়, এই জন্য এটা এই রেঞ্জের মধ্যে রাখা লাগবে। ঠিক আছে, বুঝা গেল কথা? জি স্যার। আচ্ছা, এই যে আরেকটা আমরা অ্যানালাইসিস করি, একটু দেখাই। ওপেন হইতেছে, শেয়ার হয়েছে এটা ফাইবার গ্রোথ স্যার অ্যানালাইসিস। আসেনি এখনো। আসেনি, দাঁড়াও আবার দিতেছি। আচ্ছা, এই যে আরেকটা হলো ফাইবার গ্রোথ অ্যানালাইসিস বলি আমরা, এই যে টার্মটা হলো ফাইবার গ্রোথ অ্যানালাইসিস। ফাইবার গ্রোথ অ্যানালাইসিস এবার তো শেয়ার হয়েছে না? জি জি স্যার। স্যার। আচ্ছা, বললো ভাই না তোমরা, আমি যদি ইন্টারনেট সমস্যা আমি বুঝতেছি না, তোমরা রেসপন্স করলে আমার জন্য সুবিধা হয়। আর এবার তোমাদের সাথে আমার কেমন জানি একটু কন্ট্যাক্ট হয়ে গেছে, আমার তোমরা ফাঁকিবাজি মনে করতেছো কিনা আমি জানি না, আমি তো এত ফাঁকিবাজ না। আচ্ছা দেখো, আরেকটা অ্যানালাইসিস আমরা করি, যেটা এটা ওভারঅল দেখা আছে জায়গায়, যে ফাইবারের গ্রোথ অ্যানালাইসিস। ফাইবারের গ্রোথ অ্যানালাইসিস মূলত ফাইবার মতো মানে এমন না যে ফাইবারের গ্রোথ হয়, এই টার্মটার সাথে অনেক একটু মিস আন্ডারস্ট্যান্ডিং হয়। ফাইবার গ্রোথ অ্যানালাইসিস না, আসলে আমরা যখন ফাইবার লেন্থ মেজারমেন্ট করি, এসবিআই বলো এফিসি বলি, তখন কিন্তু আমরা এভারেজ লেন্থ অ্যানালাইসিস করি। তো তোমরা 100 জন আসো, স্টুডেন্ট ধরো 80 জন, 80 জনের এভারেজ হাইট কত? ঠিক আমার কাছে যে স্যাম্পল হিসেবে আমরা যত গ্রাম ফাইবার ইউজ করি, ওই গ্রাম যত ফাইবার, ওই গ্রাম ফাইবারগুলোর এভারেজ লেন্থ কত? অনেক ধরনের লেন্থ আছে, তোমরা জানো, মিন লেন্থ, ইফেক্টিভ লেন্থ, আপার কোয়ার্টার লেন্থ, স্পান লেন্থ, এগুলো তোমরা শিখছো না সব? জি স্যার, এটা হচ্ছে এখন। হচ্ছে না শেষ? এটা হয়ে গেছে স্যার লাস্ট ক্লাস। আচ্ছা, ইফেক্টিভ লেন্থ সম্পর্কে একটু বলো দেখি, কার বলতে পারবা ইফেক্টিভ লেন্থ কোনটা? বা স্ট্রাপল লেন্থ এক্সাম্পল হিসেবে বললাম, স্ট্রাপল লেন্থ সম্পর্কে বলো, আর সহজটা বললাম যে স্ট্যাপল লেন্থ হচ্ছে যেটা হচ্ছে মানে মোস্ট ফ্রিকোয়েন্টলি থাকে একটা ইয়ার ভিতরে, সেটাকে স্ট্যাপল লেন্থ বলে। আরো সহজ ভাষায় এভারেজ লেন্থ অফ স্পিনেবল ফাইবার বলি আমরা, এভারেজ লেন্থ অফ স্পিনেবল ফাইবার। যদি আমরা এই লেন্থটারই আমরা বলতেছি ধরো এই জায়গায় লেন্থ মূলত কথা। অনেক ধরনের লেন্থ সিস্টেম আছে, তোমরা এগুলো জানো। হ্যাঁ, তো এটা আমি ধরো মিন লেন্থ হিসেবে চিন্তা করলাম যে মিন লেন্থ নরমালি। এখন আমাদের একটা কথা হলো যে দেখো, ফাইবার লেন্থ যদি বড় হয়, আবার কথাটা বুঝো, ফাইবার লেন্থ যদি বড় হয়, এটার উপরে ফাইবারের প্রাইস ডিপেন্ড করে। যে ইউএসএ, পিমা কটন, এগুলার লেন্থ হইলো তোমার 60 থেকে 80 মিলিমিটার। আর ধরো ওয়েস্ট আফ্রিকান, চাঁদ, বেনিন, আইভরি কোস্ট, বুর্কিনা ফাসো, এইসব দেশগুলা বা সংকট, এগুলার লেন্থ নর্মালি ধরো 28 থেকে 36 এরকম হয়। এই ফাইবার লেন্থের প্রাইস যা, ইউএসএ পিমার প্রাইস কিন্তু একরকম না, গিজা পিমার প্রাইস একরকম না, ওগুলো হায়ার লেন্থের ফাইবার। এবং লেন্থ যত বড় হবে ফাইবারের, আমরা তত হায়ার কাউন্ট, ধরো 80 কাউন্টে ইয়ানের জন্য যেই ধরনের ফাইবার লেন্থ ব্যবহার করবো, 20 কাউন্টের জন্য কিন্তু এটা আমরা করি না। তাহলে লেন্থ এর কারণে স্পিনিং লিমিট মানে হায়ার কাউন্টে ইয়ান প্রোডাকশন করা যায়। লেন্থ যত বড় হবে তত ফাইনার কাউন্টে ইয়ান আমরা প্রোডাকশন করতে পারি। যাই হোক, এই জন্য লেন্থ একটা ইম্পর্টেন্ট প্রপার্টিস ফাইবারের জন্য, আমাদের স্পিনিং এর জন্য, এবং এটা আলটিমেটলি ফেব্রিকের জন্য। যে বললাম যে শর্ট ফাইবার বেশি হয়তো ইয়ানে হ্যান্ডনেস বেশি হয়ে যাবে। ওই তোমরা যেটা পিলিং বললা, ববলিন কিনা, পপলিন না ববলিন বললা, এই ববলিনগুলো ক্রিয়েট হতে পারে, ইয়ানের স্ট্রেংথ কম হবে, এই ধরনের অনেক কথা আছে। তো এই জন্য আমাদের টার্গেট হলো আমরা যাতে প্রসেসিং করার সময়, ধরো প্রসেসিং করার সময় কোনোভাবেই কোনো ফাইবার ব্রেকেজ হয়ে আমাদের এভারেজ লেন্থ যেন না কমে যায়। কথাটা ক্লিয়ার? যে আমরা যে লেন্থের ফাইবার ইম্পোর্ট করলাম বা একদম ব্লো রুমে নিয়ে আসলাম, আমাদের ব্লো রুমে বা ফার্দার পরবর্তী স্টেপে কোনো মেশিন সেটিংয়ের কারণে বা এক্সেস কোনো সেটিংয়ের কারণে ফাইবার যাতে কোনোভাবেই ব্রেকেজ না করে। ফাইবার ব্রেকেজ করলে কি হবে, আমাদের অ্যাভারেজ লেন্থটা কমে যাবে। তো এই জন্য আমরা যেটা করি, এই লেন্থটাকে অ্যানালাইসিস করি যে অ্যাভারেজ লেন্থের পরিমাণটা কীরকম থাকে। এই জায়গায় একটা ওভারঅল ধারণাই দেওয়া আছে তোমাদেরকে। দেখো জাস্ট এটা মোটামুটি ঠিক আছে। দেখো ব্লো রুমে যেটা হয়, ব্লো রুমে শুরুর দিকে রক কটনের ধরে 30.30 মিলিমিটার, জাস্ট এক্সাম্পল হিসেবে বললাম। এটা আমরা ইন্ডিভিজুয়ালি স্টেপ বাই করি, যে আমার কাছে পেপারটা নাই, আবার পুরো ফুল প্রসেস আমরা করি। দেখো শুরুর দিকে 30.30 মিলিমিটার লেন্থ ছিল র কটনের মধ্যে, কটনের মধ্যে পাইছি। আর কার্ডমেট যেটা, এটা হলো কার্ডমেট, ধরো এই কার্ডমেট হচ্ছে 29.60। তাহলে ব্লো রুমে বিটিং হওয়ার কারণে উইক ফাইবারগুলো একটু ব্রেক করে, এর মানে ব্লো রুমে ফাইবার ব্রেকডাউন করে এবং ফাইবারের অ্যাভারেজ লেন্থ কমে যায় কিন্তু কিছুটা, ধরো -70 মতো কমে গেছে।
0.70 মতো কমে গেছে, মানে মাইনাস হয়েছে, দেখাচ্ছে এটা। তাহলে নর্মালি দেখো ব্লোরমে নর্মালি বিটিং হওয়ার কারণে আমাদের ফাইবারটা কিছুটা কমে, ফাইবার লেন্থটা কিছু কমে। এই কথাটা মনে থাকবে তো, যে ব্লোরমে ফাইবার লেন্থ, এভারেজ ফাইবার লেন্থটা কিছু হইলেও কমবে। কেন? এই জায়গায় বিটিং হয়, বিটিং হওয়ার কারণে যখন হাই স্পিডে 600 আরপিএম বিটিং হচ্ছে, 1100 আরপিএম, 1800, 2300 আরপিএম, এই টাইপের হাই স্পিড পর্যন্ত মেশিন ঘোরে বিটারগুলা। তো 2300 আরপিএম মানে মিনিটে 2300 বার রোলার ঘুরতেছে, এত হাই স্পিডে বিটিং হইতেছে। তো এই বিটিং হওয়ার সময় দেখা গেছে যে আমাদের ফাইবার কিছুটা হইলেও ব্রেকডাউন করে, এই জন্য অ্যাভারেজ লেন্থটা কমে যায়। ঠিক এই জায়গায় যেটা দেখো, তাহলে প্রথমে 30.30 ছিল, পরে 29.60। তাহলে ব্লোরমে আমরা যখন লেন্থ অ্যানালাইসিস করি, এখন এটা যদি এক্সেস লেভেলে হয়ে যেত, ধরো এই জায়গায় 30 ছিল, হয়ে গেছে জায়গায় 25, এর মানে কি আমার প্রেজেন্ট যে র মেটেরিয়াল, এই র মেটেরিয়ালে যে স্ট্রেন্থ বা যেই ধরনের তার ক্যাপাবিলিটি আছে, ওইটার রেসপেক্টে আমি ব্লোরমের মেশিনের সেটিংগুলা বেশি দিয়ে ফেলেছি, এক্সেস সেটিং দিয়ে ফেলেছি, যেটা এই মেশিনের জন্য, এই ফাইবারের জন্য ঠিক হয় নাই। তখন আমরা মেশিনের স্পিডগুলো একটু কমিয়ে দিই, আরও সেটিং চেঞ্জ করি। এই জন্য আমরা এরকম না যে ফাইবারগুলো চলতেছে নিজের মতো, আমরা অ্যানালাইসিস করি যে এখন যে স্পিডে চলতেছে বিভিন্ন মেশিনগুলা, এই স্পিডের জন্য এই র মেটেরিয়াল ঠিক আছে কিনা। তখন একটা অ্যানালাইসিস করি যে ওই যে আগে করে দেখলাম নেপসের পরিমাণটা দেখতেছি, এখন আবার দেখতেছি লেন্থের পরিমাণ, যে যদি দেখি না লেন্থ একদম এক্সেস লেভেলে কমে গেছে, 30.2960 এটা মানার মতো, যদি 30 হয়ে যেত 25, 24, তাহলে একটা হিউজ ব্রেকডাউন হয়েছে আমরা মনে করতাম। এই জন্য ফাইবার যদি খুব বেশি ব্রেকডাউন না করে, এটা আমরা অ্যানালাইসিস করি। কথাটা বোঝা গেল? কেউ বুঝছো নি? কারে ধরবো? সাকিব আসনি? 1780 সাকিব আসো। সেটি কি সব ঘুমায় নাকি? সাকিব ভিডিও অন না করে তুমি ইয়াটা অন করো, ওই যে আনমিউট করো আগে তুমি। আচ্ছা তনয় আসো, 34 আইডি তনয়। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কিছু বুঝছো? স্যার জয়েন করতে লেট হয়েছিল স্যার। আরে বেটা এই মাত্র পড়াইলাম, থাকি বাজে একটা সীমারেখা তো থাকে। আচ্ছা অন্য কেউ বলবা? মাহফুজুর আসুনি? এস.এম. মাহফুজুর রহমান। স্যার। ওয়ালাইকুম সালাম স্যার, একটু বলবো নি ভাই? স্যার আসলে আমার নেটওয়ার্ক একটু প্রবলেম ছিল, তো পরিষ্কার আমি বুঝতে পারিনি, ওই ভেঙ্গে ভেঙ্গে শুনছিলাম। আচ্ছা বুঝতে পারি। আর কে বুঝছো তাইলে? স্যার এখানে শুরুতে র কোঅর্ডিনেটর লেন্থটা বেশি থাকে, পরে জি। যখন কার্ডিং এ চলে যায়, এখানে বিটিং এর কারণে লেন্থটা একটু কমে যায়। কাটিং এ না, ব্লোরুমে আউটপুট হলো কাটমেট, ঠিক আছে? স্যার কার্ডমেট, সরি কার্ডমেট। ব্লোরুমে মেশিনগুলো যখন আমরা 6 থেকে 7টা মেশিন ইউজ করি, বিভিন্ন জায়গায় বিটিং হয়, এই বিটিং এর কারণে আমাদের লেন্থ কমে। এই জন্য আমি গলা ফাটে ফেলাইলাম, তোমরা কিছু বুঝলা না, তাদের লাভ নাই, তাই না? তোমরা যদি একটু ফিডব্যাকটা ভালো করে দাও, তাহলে আমার জন্য ভালো হয়। আচ্ছা মেহেদি আসুনি? 54 আইডি মেহেদি নাই, সব ঘুমাইতেছে, ফেব্রিক লোক সব ঘুমায়। সিরাজ আসুনি? 01 আইডি। জি স্যার। সিরাজ বলো দেখি। জি স্যার, এটা হচ্ছে আমাদের এই ফাইবার কথা আমরা প্রথমে হচ্ছে আমাদের যে রকটনটা আমরা নেই, সেটাতে হচ্ছে আমাদের লেন্থটা বড় থাকে। এখন লেন্থের উপর হচ্ছে আমাদের প্রাইসটা ডিপেন্ড করে আমাদের। তো আমরা চাইবো আমাদের প্রোডাকশন গুলো তত ফাইনার হয় যত আমাদের লেন্থ গুলো বড় হয়। টার্গেট থাকে যে আমাদের যাতে আমরা যে লেন্থটা ইনপুট দিই মেশিন সেটিং এর কারণে যাতে অ্যাভারেজ লেন্থটা বেশি কমে না যায় আর কি। এখন আমাদের যখন আমরা ব্লো রুমে আসি তখন আমাদের বিটিং এর কারণে দেখা যায় কিছুটা কমে যায়। তো কি মানে অল্প কমলে হয়তো সেটা আমাদের রেঞ্জের ভিতরে থাকলে বেশি প্রবলেম হয় না, বাট যখন দেখি আমরা বেশি কমে গেছে তখন আমাদের মেশিনে আবার সেটিংটা চেঞ্জ করা লাগে বা স্পিড কমানো লাগে, বিভিন্ন কিছু করা লাগে। আচ্ছা তাহলে আমি সামারি করি। দেখো আমরা ব্লোরুমের মেশিং সেটিং উইথ রেসপেক্ট টু ফাইবার কোয়ালিটিস, মানে এটা কিন্তু ফাইবার ওয়াইজ ভেরি করতে পারে। পলিস্টারের জন্য যেরকম হবে, কটনের জন্য একরকম মেশিং সেটিং হবে না। তারপরে কটনের মধ্যে অরিজিনালাইজ ভেরি করতে পারে। সব ধরনের কটনের জন্য একই রকম সেটিং প্যারামিটার থাকে না। সেটিং প্যারামিটার বলতে আমি বলতেছি এই যে স্পিডগুলা, বিভিন্ন বিষয়গুলা, আরো যে প্যারামিটারগুলো আছে মেশিনের। তাহলে সামারি করলাম, এটা র মেটেরিয়াল ওয়াইজ ভেরি করে, এক কথা। 2 নম্বর কথা হলো
আমি যে মেশিন এখন যে সেটিং প্যারামিটার চালাইতেছি এটা আমার বর্তমান যে র মেটেরিয়াল ইউজড হইতেছে এই র মেটেরিয়ালের জন্য ঠিক আছে কিনা এটা আমরা ইভ্যালুয়েট করি। এন্ড ইভ্যালুয়েশনটা করা হয় যেভাবে কিছু আছে একদম মেজর। এক নম্বরে তোমরা দেখছো ক্লিনিং এফিসিয়েন্সি, এটা কিন্তু লেখা রাখবে, এটা শীটের মধ্যে নাই, এটা ক্লাস থেকে হয়তো কোশ্চেনটা আসবে, নিজের ভাষায় লিখতে হবে, ঠিক আছে। এক নম্বরে ক্লিনিং এফিসিয়েন্সি, যে তোমরা কিছু কথা পাইছো আগে, ক্লিনিং এফিসিয়েন্সি কি, ক্লিনিং ইন্ডেক্স কি, দুটো টার্ম। তাহলে কি ক্লিনিং এফিসিয়েন্সি একটা, ক্লিনিং ইন্ডেক্স একটা। একটা দেখছি আমরা কি পরিমাণ ক্লিন হয়, আর হলো দেখছি যে ইম্পিউরিটিসটা ক্লিন হয় তার মধ্যে আসলে কতটুকু ওয়েস্টেজ, ওর মধ্যে কিছু ভালো ব্যবহার চলে যায়। তো ক্লিনিং এফিসিয়েন্সি আমরা দেখতেছি, ক্লিনিং ইন্ডেক্সটা দেখতেছি, দুইটা গেল। 3 নম্বরে হলো আমরা দেখতেছি ফাইবারের নেফস জেনারেশন। ব্লোরোমের মধ্যে এখন যে সেটিং স্পিড আছে এই স্পিডের রেসপেক্টে ফাইবার নেফসটা কি পরিমাণ বাড়ে, যদি অতিরিক্ত বাড়ে তখন আমরা প্যারামিটারটা চেঞ্জ করি। তাহলে একটা অ্যানালাইসিস করি ফাইবার নেফস জেনারেশন অ্যানালাইসিস। 3 নম্বরে হলো যেটা আর্ক অ্যানালাইসিস, 4 নম্বরে যেটা আর্ক অ্যানালাইসিস করি এটা হলো ফাইবার গ্রোথ অ্যানালাইসিস বলতেছি আমরা। ফাইবার গ্রোথ অ্যানালাইসিস, ফাইবারের লেন্থের অবস্থা কি, এইটাকে একটা অ্যানালাইসিস আমরা করি, ঠিক আছে। এই 4টা মূল আমাদের মোটামুটি সব ফ্যাক্টরগুলোতে আমরা দেখি, আর কিছু এডিশনাল কাজ আছে সেগুলো আমরা দেখি, কিন্তু এই 4টা হলো একদম বেসিক ফান্ডামেন্টাল, এগুলো আমরা করি সব ফ্যাক্টরগুলো থেকে আমাদের এই কাজগুলো করা হয়। আরও একটা মডার্ন কিছু বিষয় আছে যে ফাইবারের সারফেস কোনোভাবে ড্যামেজ হয় কিনা, হ্যাঁ, ফাইবারের সারফেসটা কি খুব বেশি নষ্ট হয় কিনা বর্তমান যেই ধরনের বিটার আমরা ইউজ করতেছি, এটার জন্য একটা অ্যানালাইসিস বলি আমরা। এটা হলো SEM বলে, স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ। তোমার নাম শুনছো অনেক পেপারে দেখবা যে SEM, সিমের ইমেজ বলে আর কি। ওইটাতে সারফেসের প্রোফাইল দেখা যায়, সারফেসটা কি অবস্থায় আছে এখন। তো এই ধরনের কিছু অ্যানালাইসিস আমরা নর্মালি করি আমাদের মেশিনগুলার সেটিং প্যারামিটারগুলো অ্যাডজাস্ট করার জন্য উইথ রেসপেক্ট টু ফাইবার প্রপার্টিজ। এই 4টা পরীক্ষা আমাদের আসে, এটা যে হোয়াট ইজ ফাইবার গ্রোথ অ্যানালাইসিস, হোয়াট ইজ নেফস জেনারেশন অ্যানালাইসিস, এগুলো 1 নম্বর 2 নম্বর শর্ট নোটও আসতে পারে, আবার একসাথে ধরো বড় কোশ্চেনে 3 নম্বরে আসতে পারে, 4 নম্বরে আসতে পারে। স্যার এটা কি আমাদের কি মানে কোনো একটা ডাটা দিতে হবে না, জাস্ট মানে ব্যাখ্যা করলেই হবে? ব্যাখ্যা করলেই হবে নিজের মতো, সমস্যা নেই। আর ডাটা দিতে পারলে তো খুব ভালো হয়। এই ক্লাস নিতেছি তুমি লেখা রাখো তো কতই ভালো হয় না, যারা লেখছে তারা লিখবে, আর যারা ওই যে স্যার একটু পরে কানেকশন হয়েছি বুঝি না, সব ক্লাসেও বলে, বুঝো না, কিছুই লেখা না। পরীক্ষা আগের দিন যে শীট দেয়, শীট দিয়ে খালি পড়ে আসে, তো এই জন্য শীটে আমি কিছু দিই না, কম্পিউটার দিয়ে। শীটে বানাইছি মোটামুটি করে, সব থাকে না, কিছু থাকবে বইয়ের মধ্যে, কিছু থাকবে মুখের মধ্যে, কিছু থাকবে বোর্ডে। আচ্ছা, এই হলো মোটামুটিটা। দেখো একটা আমরা দেখে দিই, এটা পরবর্তী তোমাদের কাজে লাগবে। দেখো এরপর কিন্তু এভারেজ লেন্থ ধীরে ধীরে বাড়তে থাকে, একদম সিমপ্লেক্সের রবিং পর্যন্ত আমাদের ড্রয়িং ড্রাফটিং যখন হয় ধীরে ধীরে লেন্থ এভারেজ লেন্থটা বাড়ে। এই হলো মূল অ্যানালাইসিস, আমরা এই জায়গায় ব্লোরম এগুলো করি। এত কিন্তু বুঝা গেল? স্যার লাস্টে যে মানে বারে কিভাবে এটা বুঝলাম না। এই লাস্টটা কেমনে বাজে এটা বোঝানোর জন্য আমি যখন তোমাদের ড্রফিং পড়াবো না বা কাটিং মেশিন পড়াবো তখন একটু ভালো করে বুঝাবো কেমনে বাড়ে। হ্যাঁ, আচ্ছা স্যার, এখন বললেও কোনো বুঝবো না, কারণ বারে একটা ধরো আমাদের বিভিন্ন মেশিনে ওয়েস্টেজ হয়। আমি তো প্রথমেই তোমার বলছিলাম একবারে প্রথম ক্লাসে, দেখো তোমরা এগুলো সব ভুলে গেছো, ফাইবার লেন্থ যখন পড়েছিলাম বলছিলাম যে 4 থেকে 4 থেকে 5 মিলিমিটার লেন্থের ফাইবারগুলো বিভিন্ন মেশিনে প্রসেস ওয়েস্টেজ হিসেবে চলে যায়। এখন দেখো 4 থেকে 5 মিলিমিটার লেন্থের ফাইবার যদি ওয়েস্টেজ হিসেবে চলে যায়, মানে ছোট লেন্থের ফাইবারগুলো ওয়েস্টেজ হিসেবে চলে গেল, তাহলে এভারেজ লেন্থটা ধীরে ধীরে বাড়বে না? জি স্যার, তখন কথা বলছো কিনা? ছোট লেন্থের ফাইবারগুলো ধীরে ধীরে প্রত্যেকটা মেশিন স্টেজ বাই স্টেজ কমে যেতেছে। তাহলে একটা টার্ম হলো যে ওয়েস্টেজের কারণেই ধীরে ধীরে আমাদের এভারেজ লেন্থটা বাড়তেছে, কারণ ওয়েস্টেজ হিসেবে যেটা যায় এটা মূলত শর্ট ফাইবার যায়, নরমালি 4 থেকে 5 মিলিমিটার লেন্থের ফাইবারগুলো যায়। আরো কিছু কারণ কথা আছে, যখন আমরা ড্রয়িং করি ড্রাফটিং করি তখন ফাইবারগুলো যেগুলো হুক থাকে বেন্ড আকারে থাকে, এগুলো আমরা পরে পড়াবো, এই ধরনের ফাইবারগুলো স্ট্রেট হয়ে যায়, প্যারালাল হয়ে যায়, তখন আমাদের দেখা গেছে আমরা একটা ইফেক্টিভ ভালো লেন্থ পাই। আরো কথা আছে, আমরা সামনে ক্লাসে সেগুলো পড়াবো। আচ্ছা, এখন একটু সামারি করতে, তাহলে আমি যে কথাগুলো বললাম যে ব্লোরোমের পারফরমেন্স ইভালুয়েট কিভাবে আমরা করি, পরীক্ষায় আসে, তাহলে কোন কোন পয়েন্টগুলো লিখতে হবে একজন বলো দেখি। ক্লিনিং এফিসিয়েন্সি, ক্লিনিং ইন্ডেক্স, ফাইবার ইন্ডেক্স আর ফাইবারের গ্রোথ। একজন বলো, একজন কয়জন বলতেছো? কে বলবো? একজন বলো, সমস্যা নাই। তারেক বলবা? তারেক বলো। তারেক মাইক ওপেন করা।
ও কথা বলতেছে না, কে বলবা? পরীক্ষা যদি আসে ব্লু রুমের বিষয়টা যে কিভাবে তুমি অ্যানালাইসিস করবা। স্যার এই যে ক্লিনিং এফিসিয়েন্সি, ক্লিনিং ইনডেক্স, ফাইবার নেপস অ্যানালাইসিস আর ফাইবার গ্রোথ অ্যানালাইসিস। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, ক্লিয়ার কোশ্চেন? ইয়েস স্যার। এগুলোর সাথে কোনো কোশ্চেন আছে তোমাদের যে স্যার এটা বুঝি নাই, একটু বুঝিয়ে দিলে ভালো হবে? আচ্ছা, আদরও আসেনি, আদর মিয়া 16 জি স্যার আছে। আদর বলো দেখি কি বলো আমরা। নাম রাখছে আদর। হ্যাঁ আদর বলো দেখি। বলছি যে আমরা যদি পরীক্ষা কোশ্চেন দিই তোমাকে যে ফাইবারের ব্লোরোমের ইভালুয়েশন আমরা কিভাবে করবো, ব্লোরোম এখন যে সেটিং প্যারামিটার আছে, ব্লোরোমের স্পিড ঠিক আছে কিনা বা পারফরমেন্সটা ঠিক আছে কিনা, এটা কিভাবে আমরা অ্যানালাইসিস করবো। আচ্ছা, বলতে পারবো না, বুঝছি। তো সামনের ক্লাসে আমরা ব্লোরোমটা শেষ করে দিব মোটামুটি। আজকে মোটামুটি শেষ হয়ে গেছে, আর অল্প পড়া আছে, কিন্তু শেষ করা যাবে না তো, টাইম প্রায়। আর কিছু টাইম নিব তোমাদের, 10 মিনিট পড়াবো আরো, কি বলো? কেউ কোনো কথা বলে না। সাখাওয়াত কই আসেনি? জি স্যার। সাখাওয়াত কি 10 মিনিট পড়াবো আরো? স্যার আজকে ছেড়ে দিলে ভালো হয় স্যার। আচ্ছা ঠিক আছে, ছেড়ে দিলাম। তাহলে শোনো, আমার কিন্তু এই তোমাদের ক্লাস নিয়ে আমি নিজে প্লিজ না, কারণ আমি আসলে মনে হয় যে আমার কাছে ভালো লাগতেছে না, আমি মানে ইরেগুলার হয়ে গেছি। আর হলো যে এই যে একটা ঝামেলা হয়ে যেতেছে বারবারই, তোমাদেরও কষ্ট হইতেছে যে স্যারের সম্বন্ধে ধারণা নষ্ট হয়ে যেতেছে। আমার একটা মিস্টেক হয়ে গেছে কালকে, যেমন আমি 10টা বাজে তোমাদের লিঙ্ক পাঠাইছি, কিন্তু আমি মনে করছি যে 11টা বাজে, আসলে আমি 11টা বাজে লিখতে চেয়েছিলাম, আমাদের কোনোভাবে মিস্টেক হয়ে গেছে, আমি খেয়াল করিনি। সরি ভাই, সবার কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত। আর হলে তোমরা একটু অ্যাক্টিভ হও, আর সাফির একটু অ্যাক্টিভ করো, সে আমার কাছে রেসপন্স করে না। আর একটু হলো যে এই যে ক্লাস কোনোভাবে মিস হয়ে গেলে, এখন তো অনলাইনে ক্লাস, তোমরা একটু কষ্ট করলে একটু বিকালে বা বিভিন্ন সময় ক্লাসগুলো আমরা করতে পারি, আগে দিতে পারি। ঠিক আছে, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।